প্রত্যেকটা মিসাইলে কিন্তু আলাদা আলাদা নিজস্ব রেডার আছে, অ্যাকুইশন রেডার আছে, তার ট্র্যাকিং রেডার আছে। মিসাইল প্রিপারেশন লঞ্চারে শুরু হলে যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেটা লঞ্চার থেকেই পায়। একটা কমান্ড যখন খুব কাছাকাছি চলে আসে, ধরুন 500 মিটার বা 600 মিটার, তখন একটা কমান্ড যায়। রাশিয়া ওয়ারে ইউক্রেন কিন্তু ফার্স্ট ড্রোন কিন্তু ইউজ করেছে। অ্যাকচুয়ালি ড্রোন আমি একটা ফায়ার অ্যান্ড ফরগেট হতে পারে। ওসাকা মিসাইল, ওসায়াকে মিসাইল, সেটা রয়েছে আপনার 90s থেকে। এখন যুদ্ধ শুধু স্পিডে বা মিসাইল দিয়ে করলে হবে না। যুদ্ধ চলছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, অঘোষিত যুদ্ধ। সেই যুদ্ধের একটা বড় অংশ হয়েছে এবার আকাশপথে। এর আগে আমরা বহু যুদ্ধের কথা শুনেছি বা দেখেছি, যেটা ভারতের সঙ্গে যুক্ত এমন যুদ্ধ এর আগে কার্গিল দেখেছি, সেগুলো হয়েছিল স্থলে, অর্থাৎ বোফোর্স ব্যবহার করা হয়েছিল, বিভিন্ন শেল ব্যবহার করা হয়েছিল, মর্টার ব্যবহার করা হয়েছিল, সামনাসামনি যুদ্ধ। কিন্তু এই আকাশের যুদ্ধ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম আমরা এমন অনেক কিছু নাম শুনেছি যা এর আগে কখনো শুনিনি। তো সেই আকাশপথে যখন যুদ্ধ চলে তখন কি কি ব্যবস্থা থাকে? এই যে আমরা বলছি যে আমরা গিয়ে হামলা চালিয়েছি পাকিস্তানে, এবং সেখানে পাকিস্তানের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি নষ্ট হয়েছে, 11টা বায়ুসেনা ঘাঁটি বা অন্যান্য জায়গায় জঙ্গি ঘাঁটি নষ্ট হয়েছে। কিভাবে হয়, কেন পাকিস্তান পারলো না, কোন জায়গায় পিছিয়ে গেল, ভারতের কি অবস্থা, ভারতের শক্তি কোথায়, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে একজন রয়েছেন, এমন একজন যিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন, এবং তিনি এই বিশেষ করে মিসাইল আর এই যে রাডার সিস্টেম বা এই যে আকাশপথে যুদ্ধ, সেই ডিপার্টমেন্টের সঙ্গেই যুক্ত ছিলেন। সাধারণত প্রকাশ্যে অনেক কথা বলা যায় না, অনেক কথা তারা বলতে পারেন না নিরাপত্তার স্বার্থে, কিন্তু তবু তিনি মুখোমুখি হয়েছেন কিছু কথা বলার জন্য। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। প্রথম মনীষ, আপনার কাছ থেকে যেটা জানার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বলা হয় এয়ার ডিফেন্স সিস্টেম, এডিএস, এয়ার ডিফেন্স সিস্টেম, এটা কি আসলে, মানে এটা কিভাবে কাজ করে বা কি মূলত? অ্যাকচুয়ালি এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেটা যে কোনো এরিয়াল অ্যাটাক, যেটাকে আমরা প্রতিহত করতে পারি। সেটা শুরু হয় যেটা আর্লি ওয়ার্নিং রেডার, একদম যেখানে আমাদের বর্ডার সেখানে আমাদের আর্লি ওয়ার্নিং রেডার থাকে। যেই রেডারের রেঞ্জ থাকে দুশ্মনের অনেকটা এরিয়া জুড়ে। সেখান থেকে যদি কোনো এরিয়াল অ্যাক্টিভিটি হয় বা হোস্টাইল অ্যাক্টিভিটি আমরা খেয়াল করি, তখন আর্লি ওয়ার্নিং রেডারে সেটা ধরা পড়ে, আর সেটা তখন পাঠানো হয় আমাদের কন্ট্রোল রুমে। তো এটা গেল আর্লি ওয়ার্নিংয়ের ব্যাপার। এবার অ্যাটাক অনেক রকমভাবে হতে পারে, যেমন লো লেভেল, মিডিয়াম লেভেল, হাই অল্টিটিউড, অনেক রকমের হতে পারে। এবার অ্যাটাকের ধরন দেখে আমরা সেই হিসাবে আমাদের প্রতিহত করার জন্য কি কি জিনিস হতে পারে সেগুলো আমরা দেখতে হবে, মানে চয়েস অফ ইয়োর ওয়েপেন। মনীষ, একটা এই ব্যাপারে আমার জানতে ইচ্ছে করছে যে আমরা রাডার সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে আমরা দেখেছি যে এই যে যাত্রীবাহী বিমান যা যায় সেখানে নাকি একটা এটিসি থাকে, সেখানে একটা রাডার সিস্টেম থাকে। এই যে আপনি বলছেন যে সীমান্তে রাডার থাকে, তো সীমান্তেও কি এরকম কত দূর এরকমভাবে বসানো থাকে বা কীভাবে এটা কাজ করে? রাডার থাকে আপনার এক একটা জায়গা জুড়ে, যেখানে এক একটা তার ওয়ার্কিং একটা বৃত্ত বলা যায় বা একটা গ্লোব বলা যায়, সেখানে সেই এরিয়া জুড়ে থাকে। এটা মানে কীরকম, কতটা দূরত্ব? এবার দুটো রেডারের মধ্যে যে ডিরেক্ট দূরত্ব হবে তাদের রেঞ্জের উপর ডিপেন্ড করে। আচ্ছা, দুটো রেঞ্জ যেন তাদের কাট করে, মানে দুটো যে সার্কেল তৈরি হলো তাদেরকে কাট করে, সেখানে মাঝখান দিয়ে যেন গ্যাপ না থাকে। তো ওইখানে গ্যাপ থেকে গেলে সেখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। শত্রুপক্ষ জানে যে এখানে ব্ল্যাঙ্ক আছে, তো এই ব্ল্যাঙ্ক দিয়েই তারা ঢুকে যাবে। তো ইন্টারসেক্ট যেন হয় দুটো। এটা কি আমাদের ভারতের প্রত্যেকটা সীমান্তে এরকমভাবে বসানো রয়েছে? সব জায়গায় বসানো রয়েছে এবং এটা 24/7 এটা কাজ করে যাচ্ছে। আচ্ছা, এটা কি মানে আমাদের যে শত্রু রাষ্ট্র, বিশেষ করে আমাদের তো শত্রু রাষ্ট্র আমরা ঘোষিত অলরেডি, ফলে আমাদের বলার কোনো সমস্যা নেই। পাকিস্তান বা চীন, ইদানিং বাংলাদেশে কিছু সমস্যা তৈরি হয়েছে, তবে সেই সমস্যা খুব বেশি বড় নয়। এই ভারত এবং ভারতের সঙ্গে পাকিস্তান এবং চীনের এটা বিরাট সীমান্তবর্তী এলাকা, পুরোটাই এইভাবে রাডার দিয়ে আমাদের ব্লক করা, পুরোটাই আমাদের দেখতে হয়। আর ইভেন রাডারের উপর যখন এইসব এমার্জেন্সি পরিস্থিতিতে, তখন শুধু রাডারের উপর ডিপেন্ড করলে আমাদের চলে না, তখন করতে হয় আমাদের এমওপি ডিপ্লয় করতে হয়, মানে মোবাইল অবজারভেশন পোস্ট। মানে এটা হচ্ছে যদি খুব লো লেভেলে আসলো বা কোনো কারণে রেডার থেকে ওটা হাইট করে যদি সেটা এয়ারক্রাফটটা চলে গেল, তখন
সেটা একদম সারপ্রাইজ হবে আমাদের কাছে, সেই জন্য সেই সারপ্রাইজটা আমরা হতে দিই না, আমরা ম্যানুয়াল পোস্ট রাখি অ্যালং দ্য বর্ডার। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় একটা সময় শুনতাম যে লো অল্টিটিউড মানে একেবারে নিচ থেকে নাকি উড়ে গেলে র্যাডারে ধরা পড়ে না, এটা কি এখনো মানে সেই সিস্টেমটা এখনো আছে? তবে লো অল্টিটিউডে পিক আপটা রেডারের কম হয়, কারণ কি রেডারের টেকনিকটা কি, আমাদের যে মিনিমাম ডিটেক্টেবল সিগন্যাল যেটা রেডারের, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন আমার লো লেভেলের আমার পিক আপ চাই, হাই লেভেলেরও চাই, লোয়ার রেঞ্জে চাই, আর একদম ফার্দেস্ট রেঞ্জ অফ দ্য রেডার সেখানেও আমার চাই। তো তার জন্য মিনিমাম ডিটেক্টেবল সিগন্যালটাকে আমাকে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। এতে কি হয় যে আশেপাশের যে ফিচার্স রয়েছে তার থেকেও ইকো আমাদের কাছে আসে, সেগুলো আমার চাই না, সেগুলো ক্লেটার। সেই জন্য রাডারের পিক আপ যেগুলো আসে সেগুলোকে একটা জায়গায় থ্রেশহোল্ড লেভেল থেকে ওটাকে কাট করে দেওয়া হয়, যে উপর থেকে একটা জায়গা থেকে ওখানে আমার শুধু প্রসেস হবে রিসিভারে, সেরকম দেখানো হয়। আচ্ছা, তার জন্য অনেক সময় লো লেভেলে কিছু থাকলে সেটা অনেক সময় ডিটেক্ট করা একটু মুশকিল হয়। ওই সময় যে ক্লাউড রয়েছে বা কোনো ট্রি রয়েছে বা হাই রাইজ বিল্ডিং রয়েছে, সেখান থেকেও পিক আপ আসে, সেগুলোর মধ্যে থেকে আসে। অ্যাকচুয়ালি আগের দিনের যে অ্যাটাক যেটা হতো লো লেভেলে, সেটা হচ্ছে টেরেইন মাস্কিং। টেরেইন মাস্কিং বলতো যে কোনো হিল আছে যে এয়ারক্রাফট, সেই টেরেইন মাস্কিং করে সেরকমভাবে ওই হিলসের মধ্যে দিয়ে আসতো, যাতে তার পিক আপটা না হয়। আচ্ছা, তার জন্য আমাদের তোড় আছে, যে এমওপি আমরা ডিপ্লয় করে রাখি। আচ্ছা, এমওপিতে সেখানে ধরা পড়বেই, সে ট্রান্সমিট করবে কন্ট্রোলে। ঠিক। এবার আমি চলে আসি, এই যে ধরা পড়ার পরে ধরুন বিদেশি কোনো শত্রু রাষ্ট্রের তাদের কোনো ফ্লাইট জেট বা যে কোনো কিছু ঢুকলো, এবার তারপরে কি করা হয়? তারপর ডিফেন্স সিস্টেমটা কি? তারপরে ফার্স্ট ডিফেন্স সিস্টেম হচ্ছে ক্যাপ, কমব্যাট এয়ার পেট্রোল। এটা যদি অলরেডি একটা এমার্জেন্সি সিচুয়েশনে থাকে, তখন কমব্যাট এয়ার পেট্রোল অ্যালং দ্য বর্ডার পেট্রোলিং করতে থাকে উইথ অ্যামুনিশন। মানে আমরা যেমন রাস্তায় দেখি পুলিশের যে পেট্রোলিং হয়, সেরকম এয়ারে পেট্রোলিং চলতে। সেটা কি ফাইটার? সেটা ফাইটার, সেটা ইন্টারসেপ্টার। আচ্ছা, ইন্টারসেপ্টার সে ফার্স্ট ইন্টারসেপ্ট করবে। এবার সে ইন্টারসেপ্ট করছে, এবার আমার গ্রাউন্ড এর ফাইটারের পরে কি আসছে, আমার মিসাইল। এবার ডিপেন্ডিং অন দ্য রেঞ্জ অফ দ্য মিসাইল হুইচ আই হ্যাভ ডিপ্লয়েড, এর সঙ্গে আমার ফাইটার কত দূর আসবে তার উপর ডিপেন্ড করে। আমার কাছে এখন আজকের দিনে এমআর স্যাম আছে, এমনি নর্মাল আকাশ আছে। এই স্যাম বলছেন, এমআর স্যাম, এই স্যাম পুরোটা কি? এটা সারফেস টু এয়ার মিসাইল। আচ্ছা, মানে আমরা যেটা নিচেই মাটিতেই রয়েছে। আচ্ছা, সেটা গিয়ে এয়ারে গিয়ে কাউকে মারবে। আচ্ছা, এরকম বিভিন্ন অস্ত্র রয়েছে। এবার এই যে স্যামের যে ডিস্টেন্সটা, মানে ফার বাউন্ডারি অফ দ্য স্যাম, তার সেই পর্যন্ত ক্যাপ ঢুকবে, তার আগে আর আসবে না, সেটাকে ক্রস করবে না। যে যখন ওই অবধি সে ইন্টারসেপ্ট করতে পারলো না, তখন ক্যাপ ডিসএনগেজ করবে, তখন দেয়া হবে মিসাইল সিস্টেমের উপর। মিসাইল সিস্টেম তখন এনগেজ করবে। আচ্ছা, প্রত্যেকটা এই যে লেয়ার্স অফ ডিফেন্স সিস্টেম বলা হয়, তার মানে প্রথমটা হচ্ছে রাডার। প্রথমে রাডারে সেটা পিক আপ হলো, তারপরে দেখা গেল আর্লি ওয়ার্নিং থেকে পাওয়া গেল। তারপরে যেটা বলছিলেন পেট্রোলিং থেকে করা হলো। তারপরে হচ্ছে যে আমাদের স্যাম বা এই যে ডিফেন্স সিস্টেম, যেমন আমরা দেখেছি আমাদের এখানে সুদর্শন যে ডিফেন্স সিস্টেমটা বা সুদর্শন চক্র বলা হচ্ছে S-400, এটা নাকি খুব ভালো কাজ করেছে এবং এটা আরও কেনার জন্য বলে। এবার এই যদি বলেন এই যে সুদর্শন চক্র, এই ডিফেন্স সিস্টেমটা কি, এটা কিভাবে কাজ করে? মানে এটা কি আলাদা রাডার থাকে? এও কি আলাদা? এর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা মিসাইলে কিন্তু আলাদা আলাদা নিজস্ব রেডার আছে, অ্যাকুইজিশন রেডার আছে, তার ট্র্যাকিং রেডার আছে, মিসাইল সাইটিং রেডার আছে, সব আলাদা আলাদা সিস্টেম থাকে। এবার যে সবকটা যে সেন্সাস রয়েছে আমাদের, সেই সেন্সাসগুলো এক জায়গায় আমরা মানে সেন্ট্রালাইজ করতে পেরেছি, যেটা কন্ট্রোলের কাছে থাকে, কন্ট্রোল সেন্টার। এই যে বলা হচ্ছে সবকটা মিলে একটা সিস্টেম, সুদর্শন চক্র এটা বলা হচ্ছে সিস্টেম বা আকাশ একটা সিস্টেম, মানে তার মানে এটা এই যে পুরো ধরা পড়া এবং তারপর মারা পর্যন্ত এই পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে কি? একদম। এটা কিভাবে কাজ করছে? যখনই হচ্ছে তখন যে ফার্দেস্ট বাউন্ডারি যার আছে, যে মিসাইলের রেঞ্জ আছে, তাকে অ্যালট করা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য টার্গেট। এবার টার্গেটের মোটো কি সেটাও আমাকে দেখতে হবে। আচ্ছা, মানে তার মানে কি এই সীমান্তে যখন ঢুকবে, আমি ঢোকার পর মারবো, ঢোকার আগে মানে ওপারে গিয়ে মারবো না? না, অবশ্যই নয়। আচ্ছা, এটা কেন? মানে এটা হচ্ছে কূটনৈতিক আর রণনীতির একটা অংশ, কারণ ওদের বর্ডারের উপরে গিয়ে আমি মারতে পারি না, আমি কিছু করতে পারবো না। আমাদের মিসাইল সিস্টেম এমনভাবে থাকে যে ফার বাউন্ডারি যেন বর্ডারের এই পারে হয়, ওই পারে না হয়।
ঠিক ঠিক ঠিক, তা সেই মিসাইল সিস্টেম দিয়ে এবার তারপরে ট্র্যাক করা হলো। প্রথমে ধরা পড়লো, ধরা পড়ে দেখা গেল কোনো একটা জিনিস ঢুকছে, সেটা ওদের বর্ডারে থাকা অবস্থাতেই আমরা প্রথম ধরে ফেলছি যেটা আসছে আমার দিকে, তারপরে সেটা ঢুকছে। এই যে ঢুকছে এটা জানার পরে এটা সব মিলিয়ে কি কি করতে মানে হয় এই মিসাইল সিস্টেমের মধ্যে? মিসাইল সিস্টেমের প্রথমে যখনই এটা মিসাইলকে অ্যালট করা হলো, যখন অ্যালট করার আগের থেকেই মিসাইলের যে নিজস্ব সার্চ রেডার আছে তাতে কিন্তু অলরেডি পিক আপ আছে, সে কিন্তু রিপোর্ট করছে কন্ট্রোলকে। এবার শুধু যে একটা মিসাইল আছে তা না, এবার তার অ্যাটাক প্যাটার্ন কি আছে টার্গেটের, এবার সে কোন সেক্টর দিয়ে আসছে, ডিপেন্ডিং অন দ্য অ্যাকচুয়ালি যে টেরিটরি আছে সেই টেরিটরির উপর এক একটা পজিশানে, ক্রিটিক্যাল পজিশানে সে মিসাইল ইউনিটগুলো রাখা হয়। মানে এক জায়গায় তো সব রাখা যাবে না, আমাকে দেখতে হবে কি প্যাটার্নে আছে, সেই কি প্যাটার্নে ও আমাকে অ্যাটাক করতে পারে। সেই হিসাবে কিছু কিছু সময় বক্স প্যাটার্ন হয়, কখনো ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়, এরমভাবে সিলেক্ট করা হয় এক একটা ফ্লাইট। তো যখন এরমভাবে আসছে তখন তার কি উদ্দেশ্য সেটা আমাকে বুঝতে হবে, আমার এখানে কি আছে যার জন্য অ্যাটাক করতে আসছে, সেটা কি হাই লেভেল, লো লেভেল, নাকি একদম মিডিয়াম লেভেল থেকে আসছে, সেগুলো আমাকে দেখতে হবে। তারপরে ডিপেন্ডিং অন দ্যাট যদি মিসাইলের কাছে, তাই অ্যাকুইজিশন রাডারের কাছে আমার পিক আপ থাকে তখন তাকে অ্যালট করা হয়। সে অ্যালটমেন্টের হিসাবে তখন সে তার ট্র্যাকিং রাডার ওপেন করে, ট্র্যাকিং রাডার ওপেন করে তাকে ট্র্যাকিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। এইবার তারপরে এর মধ্যেই শুরু হয়ে যায় মিসাইল প্রিপারেশন। মিসাইল প্রিপারেশন লঞ্চারে শুরু হয়ে যায়। মিসাইল প্রিপারেশন লঞ্চারে শুরু হলে যে পাওয়ার সাপ্লাইটা থাকে সেটা লঞ্চার থেকেই পায়। এবার মিসাইল প্রিপারেশন হতেও সময় লাগে, তার মধ্যে যে জাইরোস্কোপ থাকে সেগুলো অ্যাকচুয়েট হতে টাইম লাগে। কতক্ষণ এই যে সময়টা লাগে? এটা ডিপেন্ডিং অন দ্য মিসাইল, সিস্টেম অফ দ্য মিসাইল, এটা হতে পারে আপনার 10 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম লাগতে পারে। আচ্ছা, 10 সেকেন্ড থেকে 30-40 সেকেন্ড, মানে এটা মানে 5 মিনিট 10 মিনিটের কোনো ব্যাপার না? না, এটা কোনো ব্যাপার না। এটা ওই ধরা পড়ার পরেই আমার 30-40 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে গেল। স্যামের যেটা লেগে থাকে টাইম, সেটা এরকমই লেগে থাকে। আচ্ছা, যেহেতু এগুলো কুইক রিঅ্যাকশন, আচ্ছা কুইক রিঅ্যাকশন মিসাইল, এর জন্য এদের বেশি টাইম লাগা কথা না। আচ্ছা, আপনি পাওয়ারের কথা বলছেন, এই পাওয়ারটা মানে কি? মানে এই যে মিসাইলগুলো এগুলো কিসে চলে? মানে এই আমাদের যেমন আমরা জানি যে রকেট জ্বালানি একটা সময় ব্যবহার করতো, তারপরে পরবর্তীকালে বিভিন্ন রকম জ্বালানির প্রকারভেদ হলো, এই মিসাইলগুলো কি দিয়ে চলে? মিসাইলগুলোর নিজের পাওয়ার সাপ্লাই আছে, যখন সে লঞ্চারে আছে সে লঞ্চার থেকে পাওয়ার সাপ্লাই পাচ্ছে। আচ্ছা, এবার মিসাইল যে প্রিপেয়ার করছি এভরি নাও অ্যান্ড দেন আমি কিন্তু প্রিপেয়ার করতে পারবো না। মিসাইল একটা লাইফ টাইমে তার প্রিপেয়ারনেট কটা হবে তার উপর ডিপেন্ড করে, হয়তো তার 50 সাইকেল বা 60 সাইকেল তার অপারেশন হতে পারে। আচ্ছা, সুতরাং যখন প্রিপেয়ার করব তখন সে জুডিশিয়ালি আমাকে সেটা ব্যবহার করতে হবে। যাই হোক, প্রিপারেশন দিলাম, প্রিপারেশন করার পর এবার লঞ্চ যখন করব, আমি টার্গেট তো লক হয়ে রয়েছে আমার রেডারে, তখন সব কিছু অল সেট, তখন লঞ্চ করব। লঞ্চ করলে মিসাইল টেক অফ করবে। এবার তখনও কিন্তু মিসাইলের আমার পাওয়ার সাপ্লাই চাই। তো মিসাইলের পাওয়ার সাপ্লাইটা তখন কোথার থেকে পাবে? তাকে নিজে জেনারেট করতে হবে পাওয়ার সাপ্লাই। সেই পাওয়ার সাপ্লাই জেনারেট করার জন্য এই মিসাইলের মধ্যে যে প্রাইম ওয়ারটা থাকে সেটা থাকে এয়ার বটল, কনডেন্স এয়ার বটল। সেটা তখন পাঞ্চার হয়, সেটা পাঞ্চার হয়, তার নিজের টারবাইন ইউজ করে, সে ইউজ করে নিজের পাওয়ার প্রডিউস করে নেয়। মানে এর মধ্যে কি ব্যাটারি বা এই ধরনের কিছু? ব্যাটারি না, ব্যাটারি থাকে না। এই যে জেনারেটর হলো বা এয়ার বটল পাঞ্চার করে, এরমভাবেই তার পাওয়ার থ্রু আউট দ্য ফ্লাইট পাথ চলতে থাকে। আর একটা জিনিস একটু জেনে নিই এর ফাঁকি, সেটা যে মিসাইলে বলা হয় যে কিছু অংশ যেটা বিস্ফোরক থাকে, কিছু অংশ থাকে হচ্ছে বুস্টার, যেটাকে নিয়ে যায়। আমরা দেখছি বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি এই গণ্ডগোলের সময় বা এই লড়াইয়ের সময় যে বিভিন্ন ধান খেতে মাঠে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। এই ব্যাপারটা কি, মিসাইলের ভাগগুলো কি থাকে? মানে এই পুরোটা জুড়েই কি বিস্ফোরক থাকে, নাকি মিসাইলের কিছু অংশ বিস্ফোরক থাকে, বাকি অংশ? মিসাইলটাকে তো আগে জায়গায় পৌঁছতে হবে, তার জন্য তো প্রচুর যন্ত্রাংশ থাকবে। ফার্স্ট তাকে আমাকে লিফট অফ করতে হবে, লিফট অফ ফ্রম দ্য লঞ্চার। তার জন্য একটা বুস্টার থাকে, বুস্টার। সে বুস্টারটা ফার্স্ট ফেজ অফ ফ্লাইটে সেটা কাজ করে। সে বুস্টার তার কাজ হয়ে গেলে সে অটোমেটিক নিচে পড়ে যাবে। তারপরে তার শুরু হবে সাস্টেনার। সেটা হতে পারে ফার্স্ট সলিড প্রপলেন্ট, তারপরে হতে পারে লিকুইড প্রপলেন্ট। তার লিকুইড প্রপলেন্টে ম্যাক্সিমাম হয়ে থাকে যে মিডিয়াম অ্যান্ড লাস্ট টার্মিনেশন ফ্লাইট পাতে এটা কাজ করে থাকে। আচ্ছা, গিয়ে তারপরে এই যে মিসাইলটা অ্যাটাক করে, যে আমরা বিভিন্ন জায়গায় আমরা ছবিতে দেখেছি গর্ত হয়ে গেছে বিরাট, মিসাইলটা গিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে, নাকি মিসাইল কোনো একটা জায়গায় গিয়ে মানে সেটা কীভাবে ডিফাইন্ড হয় এবং কি হয়? না, যখন কোনো
গ্রাউন্ড অ্যাটাক হচ্ছে তখন তো গিয়ে সোজা গ্রাউন্ডেই অ্যাটাক করে, কিন্তু স্যাম, অ্যাজ ফার অ্যাজ স্যাম ইজ কনসার্ন, স্যাম যখন যায় তখন কি হয় যে একটা ক্লোজ প্রক্সিমিটিতে গিয়ে সে মানে মিসাইলের একটা রেঞ্জ, মিসাইল ট্র্যাকিংয়ে রয়েছে আমার রেডারে, মিসাইলের রেঞ্জ জানি আমি আর টার্গেটের রেঞ্জ জানি, ঠিক দুটো রেঞ্জের ডিফারেন্স আমার কাছে আছে। এবার দুটো রেঞ্জের ডিফারেন্সে একটা কমান্ড যখন খুব কাছাকাছি চলে আসে, ধরুন গিয়ে দাঁড়ায় 500 মিটার বা 600 মিটার, তখন একটা কমান্ড যায়, সেই কমান্ডে রেডিও ফিউজ বলে একটা রেডার আছে, সেটা অপারেশন শুরু হয়, তার আগে সেটার অপারেশন একদম বন্ধ থাকে। তো রেডিও ফিউজ যখন অন হয় তখন কি দেখা যায়, তখন একটা রেডিও রাডার এনার্জি সেই টার্গেটের দিকে যেতে থাকে আর তার থেকে রিটার্ন আসতে থাকে। সেই রিটার্নটা এসে একটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছলে তখন সেটা বুঝিয়ে দেওয়া হয় যে আমি কাছাকাছি পৌঁছে গেছি, আর ক্লোজ প্রক্সিমিটিতে পুরো মিসাইলটা ব্লাস্ট করে। আচ্ছা, মিসাইলটা ব্লাস্ট করলে কি হয়, অনেক স্প্লিন্টার্স তৈরি হয়, যে কোনো 120 ডিগ্রি কোণে সলিড অ্যাঙ্গেলে এই স্প্লিন্টার্সটা ছড়িয়ে পড়ে। তো যে কোনো ক্লোজ ভিসিনিটির মধ্যে যদি টার্গেট থাকে, একটা স্প্লিন্টার যদি তার গায়ে লাগে, শেষ। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে তো ঠিকই আছে, মানুষ খুব সামান্য ব্যাপার এটা মিসাইলের ক্ষেত্রে, কিন্তু এই যে এতগুলো বহুতল আমরা দেখেছি যে জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, বিরাট বড় বড় বাড়ি ছিল, জঙ্গি ঘাঁটি ছিল পাকিস্তানের মধ্যে, এই যে মিসাইলটা মারা হলো, এই মিসাইলটা তার মানে ওখানে গিয়ে টার্গেট করতে পারে, আর এয়ারে হলে এইভাবে গিয়ে কোনো একটা জায়গায় মারলে সেটা আশেপাশে সমস্ত কিছু উড়ে যাবে, মানে সেখানে যত ভারী বস্তু থাকুক বা যত সলিড বস্তু থাকুক, একদম কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসি এবার, আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, আপনি দীর্ঘদিন ওখানে কাজ করেছেন, ফলে আপনার পক্ষে এই জিনিসটা বলা অনেক সহজ হবে। আমরা দেখলাম এবার পাকিস্তানের থেকে একের পর এক ড্রোন আসছে, এই ড্রোন আসা সেটাকে কিভাবে আটকানো হয় বা সেটা কিভাবে ঠেকানো হয়? এত হাজার হাজার নাকি ড্রোন ঢুকে গিয়েছিল। অ্যাকচুয়ালি এটা আমাদের টেকনিক্যালি কি বলা হয়, দেখতে হবে যে অ্যাকচুয়ালি আসছে এটা ব্যারাজ অফ ফ্লো, মতলব একের পর এক ঝাঁকে ঝাঁকে চলে আসছে। তো এটা ইন্ডিয়া কিন্তু আগের থেকেই প্রিপেয়ার্ড ছিল, এর জন্য আমি বলবো, কারণ রাশিয়া ওয়ারে ইউক্রেন কিন্তু ফার্স্ট ড্রোন কিন্তু ইউজ করেছে। আচ্ছা, সেইখানে কিন্তু রাশিয়ান এয়ার ডিফেন্সকে নাস্তানুবুদ করে ছেড়েছে ইউক্রেনের ড্রোন, পুরো এয়ার ডিফেন্স সিস্টেমকে ওরা ডিস্টার্ব করে রেখে দিয়েছিল। সেইখান থেকে কিন্তু ইন্ডিয়া লেসন নিয়েছিল এবং নিজেরাও প্রিপেয়ার্ড ছিল। তো যখন ড্রোন আসছে তখন তো এমওপি দেবেই, আর যেহেতু ড্রোনের যে রাডার ক্রস সেকশন এরিয়া আমরা যেটা বলি, যে কোনো রেডার যদি তাকে কোনো জিনিস থেকে আমরা ইকো পেতে চাই, তার মিনিমাম একটা ডিটেক্টেবল সিগন্যাল হতে হবে, তার জন্য তার সারফেস এরিয়া কিছুটা থাকতে হবে, কিন্তু এইসব ড্রোনের ক্ষেত্রে সারফেস এরিয়া কিন্তু খুবই কম। তো রেডারে এটা ডিটেক্ট করা অত সোজা নয়, কঠিন ব্যাপার। যদি হ্যাঁ একসঙ্গে ঝাঁকে আসে তাহলে কিন্তু ওটা আসবে, পিক আপটা আসবে। আচ্ছা, কিন্তু যদি একটা দুটো করে আসতে থাকে তাহলে দুটো করে আসলে, আর ঝাঁকে আসলে মিসাইল সিস্টেমের পক্ষেও সুবিধা, এক মিসাইলে 5-6-10টা আমরা মেরে দিতে পারি। মানে পাকিস্তান কি এটা ভুল করেছে, ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে? ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে একেবারে ভুলই করেছে। যদি আমি সেদিক দিয়ে দেখতে যাই তো রেডারে পিক আপ পেয়ে যাবো, আর একটা ড্রোনেই আমি ক্লোজ প্রক্সিমিটিতে গিয়ে যদি ওই ব্লাস্ট করবে মিসাইল, তাহলে সব কটা ড্রোনই তো একসঙ্গে ধরাশায়ী হচ্ছে। তার মানে কি আপনি বলছেন যে পাকিস্তান যদি এটা বুদ্ধি করে মানে দুটো চারটে বা একটা এরকম করে ড্রোন পাঠাতো তাহলে অনেক বেশি ফ্যাটাল হতে পারতো ইন্ডিয়ার পক্ষে? মেবি ওটা হতে পারতো, কিন্তু সেক্ষেত্রে কি এখানে আবার ইন্ডিয়া যেটা ওখান থেকে মিসাইল থেকে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু সেটাকে টার্গেট করতে পারতো। সেটা কী করে টার্গেট করতে, যেমন এডি গানসগুলো রয়েছে, এডি গানসগুলো সেগুলো মেরে প্রতিহত করছে, সেই জন্য যদি এক এক করে পাঠাতো সেক্ষেত্রে এডি গানসের পক্ষে সুবিধা হতো। আচ্ছা, এর মধ্যে কি এরকম কোনো আছে যে এই যে ঝাঁকে ঝাঁকে পাঠানোর মধ্যে এটাও তো হতে পারে যে আমরা যখন মারতে গিয়ে কোনো একটা মিস করে ফেললাম, তখন একটা দুটো বেরিয়ে চলে এলো এবং এসে প্রপার জায়গায় অ্যাটাক করে ফেললো? না, সেটা তো হতেই পারে, কারণ দেখুন লাস্ট স্টেজে রয়েছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে যে এডি গানস মানে এটা কি ধরনের? এয়ার ডিফেন্স গানস, আচ্ছা, যেগুলো ইউজ হয়েছে
যেগুলো ইউজ সেটা কি হয়েছে মাটি থেকেই মারা হয়? মাটি থেকেই মারা হয়, লাস্ট স্টেজে রয়েছে সেগুলো ভালনারেবল লেভেল, ভালনারেবল পয়েন্ট যেগুলো ভিআইপির অ্যারাউন্ড ওগুলো সাজানো হয়। এগুলো আর্মিদের কাছে থাকে, আর্মি এফেক্টিভলি এটা ইউজ করেছেন, এদের কিলিং প্রবাবিলিটিও খুব ভালো। আচ্ছা, তো এই দিয়ে তাকে প্রতিহত করা যাবে। এটা ডবল ব্যারেল, সিঙ্গেল ব্যারেল দু রকমেই হয়ে থাকে, মানে সাধারণ বন্দুকের মতনই একটা বড় ধরনের গান যেটা দিয়ে গুলি করে নামানো ড্রোন। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে ড্রোনগুলো, ভারতও তো ড্রোন ইউজ করেছে, ভারত বলছে নাকি হ্যান্ড অফ ড্রোন ইউজ করেছে, কামিকাজি ইউজ করেছে, সুইসাইডাল ড্রোন। এই ড্রোন আবার কি জিনিস? অ্যাকচুয়ালি ড্রোন আমি একটা ফায়ার অ্যান্ড ফরগেট হতে পারে, যেটা আর মানে দু রকমের কন্ট্রোল হতে পারে। একটা যে রিমোটলি কন্ট্রোল, আর একটা হচ্ছে অটোনোমাস কন্ট্রোল। অটোনোমাস কন্ট্রোল মানে তাকে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, তাকে কোথায় যেতে হবে, কি করতে হবে, সেখান থেকে দ্যার ইজ নো ওয়ে টু রিটার্ন, সে রিটার্ন আসতে পারবে না, তাকে কোনো না কোনোভাবে প্রতিহত করা হবে। যদি নাও করা হয়, সে সেখানেই তার ব্যাটারি যে আছে, ব্যাটারি ব্যাকআপ আর দেবে না, সেখানেই সে শেষ হয়ে যাবে। এবার অটোনোমাস কন্ট্রোলে এটা হয়। আর রিমোট কন্ট্রোলে আমি করছি, করে আমি দেখতে পাচ্ছি, তার সঙ্গে ক্যামেরা রয়েছে, লাইভ আমি পিকচার দেখছি, আমি কোথায় কী করতে চাই সেই হিসাবে আমি করতে পারবো। আর সব কিছুতে যে তাদের ওয়ারেড রয়েছে বা তাদের অস্ত্র রয়েছে সব ড্রোনের মধ্যে, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু অনেক খরচা সাপেক্ষ। যেগুলো এই ড্রোনগুলোর খরচা কীরকম, মানে কীরকম খরচা এখন? যেগুলো ইন ল্যাক্স, আমার মনে হয় ইন ল্যাক্স। সুতরাং এর জন্য ওরা বেশি করেই এটা ইউজ করেছে, পাকিস্তান বেশি করে ব্যবহার করেছে, যেহেতু কম খরচে। তার সেটা প্রতিহত করতে কি ইন্ডিয়ার অনেক বেশি খরচ হয়েছে? হ্যাঁ, সেটা প্রতিহত করতে গিয়ে ইন্ডিয়ার অনেক বেশি খরচ হয়েছে, এটা ঠিক বলা উচিত নয়, কারণ আমরা এডিগান্স দিয়ে করেছি, ম্যাক্সিমাম প্রতিহত করেছি। কখনো আমরা পেচোরা মিসাইল দিয়ে করেছি, কখনো ওসা মিসাইল দিয়ে করেছি, আকাশ দিয়ে করেছি। তো এই পেচোরা, ওসাকা, আকাশ, এই যে মিসাইলগুলো আপনি কথা বলছেন, এগুলোর তো আমরা কোনোদিন এর আগে নামই শুনিনি। আমরা কিছু কিছু জিনিসের নাম শুনেছি, আমরা ব্রহ্মস নাম শুনেছিলাম অনেক বড় বলে, কিন্তু ব্রহ্মসও ব্যবহার করা হয়েছে এই লড়াইতে। তো এগুলো প্রত্যেকটা মিসাইল কি ভারতের কাছে মানে দীর্ঘদিন ধরে রয়েছে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে রয়েছে। যেমন ওসাকা মিসাইল, ওসা একেম মিসাইল, সেটা রয়েছে আপনার 90s থেকে। আচ্ছা, পেচোরা ইভেন বিফোর দ্যাট ওখান থেকে রয়েছে। আকাশ ইন্ডাক্ট হয়েছিল এয়ারফোর্সে 2005-06 এরকম টাইম থেকে। তো এগুলো রয়েছে। আর সবচেয়ে ইঞ্জিনিয়াসলি যেটা বিল্ড আকাশ মিসাইল, সেটা খুবই এফেক্টিভলি কাজ করেছে এবং মিসাইলও প্রতিহত করেছে। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলুন, সেটা হচ্ছে আমরা ওদের মিসাইল প্রতিহত করেছি, আমরা ওদের ড্রোন প্রতিহত করেছি, ওরা এই যে এয়ার মানে যে সীমা আর কি, আকাশ সীমা, সেই আকাশ সীমা কেউ লঙ্ঘন করেনি। ফলে কিন্তু ওরা কি করে, ওরা কেন আটকাতে পারলো না আমাদের এই ডিফেন্স? মানে আমরা যখন গিয়ে অ্যাটাক করলাম, ওদের 11টা বায়ুসেনা ঘাঁটি, 9টা জঙ্গি ঘাঁটি, সব কটাকে কী করে অ্যাটাক হলো? এখানে আসছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের কথা। কিছুটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, এখন যে কোনো এয়ারক্রাফট বা যে কোনো সিস্টেম আমি কিনবো, আমার ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি কতটা কি আছে সেটা প্রথমে আমার দেখতে হবে। এখন যুদ্ধ শুধু স্পিডে বা মিসাইল দিয়ে করলে হবে না, তার সঙ্গে যে আমি রেডার ইউজ করছি, সেই রেডারটাকেই আমি মানে অকেজো করে দিতে পারি। সেই যে তার মানে এয়ার ডিফেন্স সিস্টেমের মেইন হচ্ছে রাডার। ফার্স্ট আই অফ ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ রেডার অনলি, নাথিং এলস। ওকে, হ্যাঁ, তারপরে আপনি বলছিলেন যেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে রেডারকে অকেজো করে দিতে পারলেই তো আই গেল মানে আমি কিছুই করতে পারবো না। তো এটাই হয়েছে, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের দিক দিয়ে ওরা অনেক পিছিয়ে আছে। যে চাইনিজ যে মিসাইলগুলো ওরা ইউজ করেছে, যে রেডারগুলো ইউজ করেছে, সেগুলো আমরা জানতে পারছি, HQ-16 যাই হোক, এগুলো ইউজ করেছে, এগুলো ইলেকট্রনিক্স ক্যাপাবিলিটি অতটা ভালো নয়, যেগুলোকে আমাদের জাম্প করতে অত অসুবিধা হয়। 23 মিনিটের মধ্যে নাকি এই পুরো প্রসেসটাকে ইন্ডিয়া কন্ট্রোল নিয়েছে। মানে এটা আসলে এই কন্ট্রোল নেওয়া মানে কীভাবে জ্যাম করা হয়, এই সিস্টেমটা কি? মানে আমি তো নিজে ধরছি, আমি অপোনেন্টে মানে শত্রুপক্ষকে জ্যাম করছি কীভাবে? জ্যাম অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্যালি যখন রেডার যখন এমিট করছে, কি করে দেখছে, তার ইলেকট্রনিক্স যে RF এনার্জি, রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা আসছে আমার কাছে, সেটার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে। সেই সেম ফ্রিকোয়েন্সিতে যদি আমি এদিক থেকে এমিট করি, তাহলে সে তো লাগবে পুরো জায়গাটাই তার কাছে টার্গেট, সে পুরো জায়গাটাই ব্রিফ পাবে। তো যে কোনো স্কোপে তখন পুরো জায়গাটাই টার্গেট হয়ে যাবে, মানে অ্যাকচুয়াল টার্গেট সে আর খুঁজে পাবে না। সব জায়গাটাই সে মনে করবে সে ব্রাইটেন্ড হয়ে গেছে সেই জায়গাটা,
সেটাকে মানে বলে ওর রাডারে মনে করবে ও পুরোটা জুড়েই অ্যাটাক হচ্ছে, পুরোটা জুড়েই অ্যাটাক হচ্ছে, মানে কোনটা যে অ্যাকচুয়াল শত্রু, মানে এই চারিদিকে আয়না লাগিয়ে দেওয়ার মতো। চারিদিকে আয়না লাগিয়ে দেওয়ার মতন। এখানেই অ্যাকচুয়ালি পুরো রেডারটা, পুরো স্কোপটা তখন ব্রাইটেন্ড হয়ে যাবে, কোনো কিছুই দেখতে পাবে না, সে সাদা হয়ে যাবে, মানে উজ্জ্বল হয়ে যাবে, অতিরিক্ত উজ্জ্বল হয়ে যাবে, আচ্ছা সেখানে আর কিছু দেখা যাবে না। আচ্ছা, তো তাহলে সেক্ষেত্রে এইভাবেই কি ইন্ডিয়ার, আচ্ছা ইন্ডিয়ার ব্রহ্মস দিয়ে মেইনলি বলা হচ্ছে যে এটা রাফাল থেকে বা তেজস থেকে, সুখোই 30 থেকে ইউজ করা হয়েছে। এই যে ব্রহ্মস বা এই ধরনের যে মিসাইল, এই মিসাইলগুলো কি শুধু এয়ার থেকে ইউজ করা হয় না সব জায়গায়, সব রকম? এটা সব জায়গা থেকে ইউজ করা যায়। ব্রহ্মস যে আমরা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি অনলাইন ইন্টারনেটে যে কোনো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে দেখা যাচ্ছে যে যে কোনো জায়গার থেকে, ইভেন সাবমেরিন থেকেও এটা লঞ্চ করা যাচ্ছে। আমরা সবচেয়ে ইজি লঞ্চ প্যাটার্ন হচ্ছে আপনার যদি এটা জমি থেকে হয়, মানে গ্রাউন্ড থেকে হয়, সারফেস থেকে হয়। এইবার এয়ার থেকে তো আরও মুশকিল, কারণ যে ওরিয়েন্টেশনটা ও পাচ্ছে, লঞ্চিং ওরিয়েন্টেশন, সেটা তো কন্টিনিউয়াসলি ডাইনামিক চেঞ্জ হয়ে যাচ্ছে যখন সেটা এয়ারক্রাফট থেকে লঞ্চ হচ্ছে। সেটা সবচেয়ে কঠিন, যেটা ইন্ডিয়া করতে পেরেছে। বাহ, এটা তার মানে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, আমরা এই প্রসেস, এই যে যেটা আকাশপথে যুদ্ধের এই শুরুটা, এটা কত বছর আগের, মানে ভারতের ক্ষেত্রে? না, আকাশপথের যুদ্ধ তো হয়েই আসছে। আমরা 1971, 65, 62 সব ক্ষেত্রে, সেটা তো এমনি ফ্লাইটের যুদ্ধ হয়েছিল। এই যে এইভাবে মানে এয়ার ডিফেন্স সিস্টেম, এই এয়ার ডিফেন্স সিস্টেম প্রথম থেকেই রয়েছে। আগে আমাদের কাছে ছিল SAM-2, যেটা আমরা অবসলিউট করে দিয়েছি। SAM-3 এখন ইন্ডিয়ান এয়ারফোর্সের পারফরমেন্স দেখে আমি দেখলাম এদের ওয়েবসাইটে 2030 পর্যন্ত এক্সটেন্ড করেছে। হ্যাঁ, ওসাকাও এরা করছে, তো সঙ্গে আকাশও রয়েছে। তো এই সিস্টেম নতুন নয়। আগে কি হতো, যেমন দেখতো যে যোধপুর, আম্বালা, ভুজ এসব এয়ারবেস অ্যাটাক করছে, তখন আমরা প্রথমে অনেক প্রতিহত করেছি, পেচোরা দিয়ে বা SAM-2 দিয়ে, ডেভিয়েনা যেটাকে বলা হতো সেটা দিয়ে। তো এটা আজকের দিনে না, পুরনো। কার্গিল যুদ্ধের ক্ষেত্রে বা কার্গিলের শ্যাডো ওয়ার বলা হয়ে থাকে, পুরো ঘোষিত নয়, কিন্তু কার্গিলে এই ধরনের ব্যবহার করলো না কেন? কারণ কি ওরা অ্যাটাক করেনি বলে? না, ওরা অ্যাটাক একদমই করেনি, কারণ এটা আপনি যেটা বললেন শ্যাডো ওয়ার ছিল, সেটা ওদের লিখিত ওয়ার ছিল না। সেই ক্ষেত্রে ওদের যে আমাদের যে টেরিটরি ছিল সেখানেই আমরা বম্বিং করেছি, আমরা তো ওদের ওখানে কিছু করতে যাইনি। আচ্ছা, মানে ওটা কিন্তু থ্রু, মানে ওদের যেটা চিরকালীন, পাকিস্তান চিরকালীন অভ্যাস যে জঙ্গি ঢুকিয়ে সেখান থেকে অ্যাটাক করা। অ্যাকচুয়ালি তো ওরা ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকিয়েছিল প্রথমে জঙ্গিদের, এবং জঙ্গিদের ঢুকিয়ে অ্যাটাক করে পরে ওদের সেনাবাহিনী ইনফিলট্রেশনের চেষ্টা করে। ফলে সেই কারণে তখন আকাশ যুদ্ধ হয়নি, সেই কারণে। কিন্তু 2019 সালে প্রধানমন্ত্রী একটা মার্চ মাসে একটা বক্তব্য রেখেছিলেন। সেই সময় আমরা বুঝিনি, হ্যাঁ অনেক আগে থেকেই হয়তো শুরু হয়েছিল এই পুরো ব্যবস্থাটা। সেই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই বক্তব্যে তখন আমরা বুঝতে পারিনি, এখন বুঝতে পারি সেদিনকে ভারত কোন পর্যায়ে নিজেদেরকে পৌঁছে দিতে পেরেছিল। এবং সব মিলিয়ে এই লড়াইটা প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হলেও 2019 এমন একটা মাইলস্টোন দিয়ে দেয় ভারতকে, যা পৃথিবীর প্রথম 3টে দেশের পরে 4 নম্বর দেশ হিসেবে ভারত নিজেকে তুলে নিয়ে যেতে পারে। आज 27 मार्च, कुछ ही समय पूर्व भारत ने एक अभूतपूर्व सिद्धि हासिल की है। भारत ने आज अपना नाम अंतरिक्ष महाशक्ति, स्पेस पावर के रूप में दर्ज करा दिया है। अब तक दुनिया के 3 देश, अमेरिका, रूस और चीन को यह उपलब्धि हासिल थी। अब भारत चौथा देश है जिसने आज यह सिद्धि प्राप्त की है। हर हिंदुस्तानी के लिए इससे बड़े गर्व का पल नहीं हो सकता है। कुछ ही समय पूर्व हमारे वैज्ञानिकों ने अंतरिक्ष में, स्पेस में 300 किलोमीटर दूर LEO, लो अर्थ ऑर्बिट में एक लाइव सैटेलाइट को मार गिराया है। LEO, लो ऑर्बिट में यह
लाइव सैटेलाइट, जो कि एक पूर्व निर्धारित लक्ष्य था, उसे एंटी सैटेलाइट ए-सैट मिसाइल द्वारा मार गिराया गया है। सिर्फ 3 मिनट में सफलतापूर्वक यह ऑपरेशन पूरा किया गया है। যে কথায় ছিলাম যে এই যে লড়াই, এয়ার ডিফেন্স সিস্টেম, তারপর ড্রোন, এই সমস্ত কিছু, এতে ভারত শেষ পর্যন্ত ওদের ডিজিএমওর বক্তব্য অনুসারে আপাতত লড়াই থেকে থেমে গেল। যদি আর্থিক ক্ষয়ক্ষতির বিচার নাও করি, এটা কি বলা যেতে পারে যে ভারত এমন একটা জিনিস দেখাতে পারলো যা পৃথিবীর অন্যতম সেরা শক্তিধর দেশগুলোর মধ্যে একটা? অবশ্যই, কারণ কি আমরা দেখলাম আমাদের পাওয়ার কতটা আছে। আমরা শুধু দেখলাম না, আমরা দেশের জনগণকে আমরা বোঝাতে পারলাম এবং তাদেরকেও আশ্বস্ত করতে পারলাম যে ওদের মিসাইল প্রতিহত করলাম, আমরা ওদের বেসগুলো অ্যাটাক করলাম, সব কিছুই আমাদের হয়েছে, ওদের কিচ্ছু করার নেই। ওরা তাড়াহুড়ো করে কথা বলতে রাজি হয়ে গেল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। ভবিষ্যতে আরও আমরা জানবো। প্রাথমিকভাবে যেটুকু জানতে পারলাম সেটুকুই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে, কিভাবে মিসাইল কাজ করে, কিভাবে ড্রোন হামলাকে আমরা প্রতিহত করেছি, সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো আমাদের এই সমস্ত অবস্থানটা। এবং ভবিষ্যতে আপনাদেরকেও আরও অনেক কিছু জানাবো। নমস্কার।